জাতি হিসাবে আমাদের সমস্যা হচ্ছে আমরা খুবই স্বল্প স্মৃতিশক্তির অধিকারী, এটাকে গোল্ডফিশ মেমোরি বলা হয়। এবং তার প্রধান কারণ হচ্ছে, দেখুন, যে গুমের ভয়াবহতা আপনারা এখনও কাটিয়ে উঠতে পারেননি, এখনও শেকিংয়ের মধ্যে আছেন। আমার পাশে ব্যারিস্টার আরমান আছেন, তিনি 8 বছর গুম ছিলেন। আমি তাকে আগেও দেখেছি, এখনও দেখছি। আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারি যে আরমান এখনও ট্রমার থেকে বেরিয়ে আসতে পারেনি। তার প্রত্যেকটা কথা শুনিয়ে আমি খেয়াল করি যে সে ট্রমার থেকেই বেরিয়ে আসতে পারেনি। বিএনপিতে অজস্র ভিকটিম আছেন, তাদের পরিবার আছেন, এখানেও কথা বলছেন, তারা কেউ ট্রমার থেকে বেরিয়ে আসতে পারেনি। এই সময়ের মধ্যেই আপনি ভুলে গেছেন যে আপনি কি সময়টা পার করে এসেছেন। জাতি হিসাবে এটা চরম দুর্ভাগ্যের বিষয়। আমি বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে একই রকম কথা বলার চেষ্টা করি যে আপনি যে মহাবিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেন, আসার পরে যে জনগণের বিপুল প্রত্যাশা ছিল, যে বাচ্চাগুলো রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন দিল, সে নিছক একটা নির্বাচন, নিছক একটা পরিবর্তন, এটার জন্য জীবন দেয়নি। এইটা সবাইকে মনে রাখতে হবে। আবু সাইদ যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটা নিছক একটা নির্বাচনের জন্য নয় যে আওয়ামী লীগ আমলের বদলে আরেকটা নির্বাচন হবে, আরেকটা দল ক্ষমতায় আসবে। আমাদের যে বাচ্চাগুলো 4 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চারা রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, তাদের প্রত্যেকের শরীরী ভাষা, চোখের ভাষা, কথা আমরা শুনেছি। আমরা এরপরে ভুলে গেছি যে আমরা কোন জিনিসের মধ্য দিয়ে আজকের বাংলাদেশটা পেয়েছি, আজকের সরকার পেয়েছি। যে গুমের ভয়াবহতার ব্যাপারে গত আওয়ামী লীগ আমলের পুরোটা সময়, বিশেষ করে 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত, কিভাবে ভুলে যাই আমরা। দেখুন, যে গুমের যে ভয়াবহতা, প্রতিদিন আমি এটা বলি, বাংলাদেশের সমস্যা হচ্ছে যে আমাদের মিডিয়াগুলো এখনও ফ্যাসিবাদ আমলের সেই ঐতিহ্য বহন করে যাচ্ছে এবং মিডিয়ার সমস্ত প্রধান জায়গাগুলোতে তারা এই আওয়ামী ন্যারেটিভ উৎপাদনে ব্যস্ত। কিন্তু মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেছে, 2-1 দিন হয়তো আলোচনায় আসছে, তারপরে গুমের ঘটনার ভয়াবহতা আর নাই। আমি আইনের কথা নাবিলা বলে ফেলেছেন, আমি বাস্তবতার উপরে কিছুটা আলোকপাত করে শেষের দিকে আইনের দিকে যাব। একটা মানুষকে আপনি বিএনপি, জামাত অথবা যে কোনো ইসলামিক দলের যে কেউ যদি হয়, কি হয়েছে, রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, মার্কেটের সামনে ঢোকার চেষ্টা করছে, বাড়িতে ঢোকার চেষ্টা করছে, একটা মাইক্রোবাস এসছে, দরজাটা খুলেছে, 4-5 জন তাকে ধরে গাড়িতে উঠিয়ে ফেলেছে, তারপরে চিরদিনের জন্য নাই হয়ে গেছে। এটা ভুলে গেলেন কিভাবে? ইলিয়াস আলী সাহেবকে আমরা ফেরত পাইনি, কিন্তু কি ঘটেছে মোটামুটি আমরা বের করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, ইলিয়াস আলী সাহেবের পরিবার আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যান নাই সাক্ষী দিতে, তদন্ত সংস্থার কাছেও যাননি, গুম কমিশনে গিয়েছেন বলে আমরা শুনেছি। এখন বিচারের জায়গায় যদি আপনি না যান, সাহায্য করব কিভাবে? রাজনৈতিক প্রত্যেকটা দলকে, ইনক্লুডিং এবি পার্টির চেয়ারম্যান আমার ডান পাশে বসে আছেন, জুলাই আগস্টে প্রত্যেকটা রাজনৈতিক দল কি ভূমিকা রেখেছিলেন, তাদের কতজন আহত হয়েছেন, মামলা হয়েছে কয়টা, কোথায় কি কি অবস্ট্রাকল তারা ফেস করেছেন, এগুলো জানার জন্য চিঠি দিয়েছিলাম। এবি পার্টি সহ বাংলাদেশের একটি রাজনৈতিক দলও আমার এই চিঠি রেসপন্স করেনি। পার্টির পক্ষ থেকে কোনো একটা লোক সাক্ষী পাঠায় নাই। শুধুমাত্র গুমের ব্যাপারে, ক্রস ফায়ারের ব্যাপারে, নট গুম, ক্রস ফায়ারের ব্যাপারে জামাত এবং বিএনপি দুটো আলাদা ভলিউমে তাদের 17 বছরে যে পরিমাণ মানুষ ক্রস ফায়ারে মারা গেছেন, নির্যাতিত হয়েছেন, তার তালিকা পাঠিয়েছিলেন। কিন্তু জুলাই আগস্টের ব্যাপারে সবাইকে চিঠি দিয়ে, রিপিটেডলি চিঠি দিয়েছি, চিঠিরও কোনো জবাব দেয়নি কেউ, কোর্টেও আসেনি, সাক্ষীও দেয়নি। শুধুমাত্র এনসিপি নট অ্যাজ সাচ, নাহিদ ইসলামরা জুলাই আগস্টের মাঠের নেতা ছিল, তারা এসে কয়েকজন সাক্ষী দিয়েছে, কারণ তাদেরটা সাক্ষ্যটা অনিবার্য ছিল। তাহলে এমন একটা জাতি, যে রাজনৈতিক দলগুলো মামলার বিচারের ব্যাপারে আগ্রহী না, সেই দেশে তো এরকম আইন আসবেই, কারণ রাজনীতিবিদরা কেউ সচেতন না তো। এখন দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে তিনটা না, র্যাবের আইন তো তখন ছিল না, যে আইনগুলো করা হলো, সেই আইনগুলো সকল মহলের মতামত নেওয়া হয়েছিল। আজকে যিনি আইনমন্ত্রী আছেন, তিনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, এই আইন প্রণয়নে তার বিশাল ভূমিকা ছিল। আসিফ নজরুল সাহেব তখন আইন উপদেষ্টা ছিলেন, তিনি সবারই শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আসাদুজ্জামান সাহেবের সরাসরি শিক্ষক। এইখানে গুম কমিশনের সদস্যরা ভূমিকা রেখেছেন, আমাদেরকে ডাকা হয়েছে, আমরা মতামত দিয়েছি, সিভিল সোসাইটির লোকেরা মতামত দিয়েছেন, ভিকটিম পরিবার এসে মতামত দিয়েছেন, ভিকটিমরা মতামত দিয়েছেন। এবং এই আইনগুলো কতবার কাটাছেড়া হয়েছে। গুমের আইনটার ব্যাপারে আমার মনে হয় 17টা না 18টা সেশন হয়েছিল। এত ভালো করে আইনটা করা হলো, আপনি এক কথায় ল্যাপস করে দিলেন, দিয়ে বলেন এর চেয়েও ভালো জিনিস বানাবো।
কি ভালো জিনিস বানালেন? 3টা আইন থেকে আমরা দেখলাম যে মূলত তদন্তের জায়গাটা আপনি বাহিনীর উপরে ছেড়ে দিচ্ছেন। যারা আসামি তারা কিভাবে তদন্ত করবে? আপনার বোঝা যাচ্ছে সরকারের পুরো চিন্তাটা হচ্ছে বাহিনীগুলোকে বাঁচাতে হবে, কারণ বাহিনীগুলোকে দিয়ে বোঝা যায় যে হয়তো তারা একটা অপরাধ করতে চান, নইলে তাদের বাঁচানোর দরকারটা কি? 17 বছরে ভিকটিম হয়েছেন আপনি কেন এই কাঠামোটা রেখে যাচ্ছেন? চিরদিন কি আপনি ক্ষমতায় থাকবেন? বিশ্বাস করেন এটা সম্ভব? আপনি যদি কালকে ক্ষমতায় না থাকেন, আপনার রেখে যাওয়া আইনের কাঠামো ব্যবহার করে একই গুমের প্রচলন তো আবারও হবে। তখন আপনি কার কাছে বিচার চাইতে যাবেন? যে যারা প্রশ্ন তুলেছেন আদালত পারে কিনা, আদালত কিচ্ছু করতে পারে না। তদন্ত যদি সঠিকভাবে না হয় আদালত কিভাবে বিচার করবে? তদন্তর ক্ষেত্রে আদালতের কিচ্ছু করার নাই। এখন যেটা আইনটা হয়েছে যে আপনি তদন্তের বাহিনীগুলোর অপরাধের তদন্ত বাহিনী নিজেরা করবে, জীবনে কোনোদিন তদন্ত হবে? আবার কি ভয়টা কি দেখানো হয়েছে যে তদন্তে যদি উনি বলে যে অভিযোগ মিথ্যা, তাহলে আপনি যে ভিকটিম পরিবার, যার পরিবার নাই হয়ে গেল, তার 5 বছরের জেল হবে। একে তো ফ্যামিলির সদস্য নাই, তারপরে তাকে আবার ভয় দেখানো হচ্ছে যে তোমারও জেল হবে 5 বছরের। তার কেউ অভিযোগ করতে যাবে? বাংলাদেশে গুমের সংখ্যা গুম কমিশন বলেছে যে 4.5 থেকে 6,000-এর মতো, যদিও 1900 অ্যাপ্লিকেশন তারা ডিল করেছেন। বাকি মানুষ কেন আসে নাই মামলা করতে? তার মানে তাদের মনে এই ভয় আছে। এখনও তারা ট্রমাটাইজড যে আমরা অভিযোগ করতে গেলে না জানি কি হয়, কারণ যারাই গুমের সাথে সম্পৃক্ত ছিল তাদের বহু লোক এখনও চাকরিতে আছে। তা আপনি যে লোকগুলো ইউনিফর্ম পরে চাকরিতে আছে তার বিরুদ্ধে আপনি মামলা করতে যাবেন কিভাবে? সরকারও তো আপনার পক্ষে নাই, সরকার তো তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আইন করছে। তাহলে এই বাংলাদেশে কি গুম মানে চিরদিনের জন্য থেকে যাবে? এটাই আপনারা চাচ্ছেন? এইটা হচ্ছে জুলাই বিপ্লবের পরে জন আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণভাবে একটা বিশ্বাসঘাতকতা। এই ব্যাপারে কোনো দ্বিধা আমাদের নাই। এটা তো সরকারের জন্য প্রয়োজন ছিল না। এই সরকার তো পপুলার সরকার, প্রত্যেক ভিকটিমরাই সরকারের পেছনে আছে, রাজনৈতিক দলগুলো পেছনে আছে, বিরোধী দল তারাও চায় না যে এই সরকারের পতন হোক। তারা হয়তো তাদের কর্মকাণ্ডের ক্রিটিসিজম করে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, তারা দেশটার ভালো চায়। আপনি ভয়টা পাচ্ছেন কোথায়? এই ভয় পাওয়াটা আমাদেরকে জাতি হিসাবে বহুদূর পেছনে ঠেলে দিচ্ছে। এই রকম একটা আইন রেখে ভবিষ্যতে গণমানুষের মধ্যে যে একটা আতঙ্ক থেকে যাবে, এই আতঙ্ক থেকে তো জাতি বের হতে পারবে না। আপনি গুড গভর্নেন্সের মাধ্যমে মানুষের মন জয় করেন না কেন? বাহিনীগুলোকে গুড গভর্নেন্সের জন্য তৈরি করেন, তাদেরকে একটা ভয়ঙ্কর অপরাধ থেকে একটা শিল্ড তৈরি করার কাজটা করা তো রাষ্ট্রের দায়িত্ব না? তাহলে কে প্রিয়? আপনি কি বাহিনী নির্ভর হয়ে যাচ্ছেন নাকি জনগণ নির্ভর? আপনি দেখেছেন অতীতে যে বাহিনী নির্ভর হয়ে আওয়ামী লীগের কী পরিণতি হয়েছে। তারা বাহিনী নির্ভর ছিল কারণ তাদের মধ্যে গুড গভর্নেন্স ছিল না। তারা এটা কলোনিয়াল শাসকদের মতো এই জাতির মানুষদেরকে কৃতদাস বানানোর চেষ্টা করেছে, আমাদেরকে কৃতদাস বানানোর চেষ্টা করেছে। আমরা সেখান থেকে বিপ্লব করে এই শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছি। তো এখন তো বেরিয়ে আসা মুক্ত সরকার, আমরা গুড গভর্নেন্সের জন্য আইন করব। সেখানে এরকম একটা কালো আইন কিভাবে থাকবে? কি করে এই বাহিনীগুলোর তদন্তের দায়িত্ব তাদের দেওয়া, যেখানে আবার র্যাবের এডিজি অফিসকে করা হচ্ছে কমিটির সদস্য। তো আমাদের যত গুমের মামলা সবগুলোর আসামি হচ্ছে এডিজি অফিস, কারণ এডিজি অফিসের পারমিশন ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষে কোনো অফেন্স করা সম্ভব ছিল না। তাহলে আপনি এটা করার মাধ্যমে এটা দেখাচ্ছেন যে এই গুমের ভিকটিমদের প্রতি আপনাদের কোনো সহানুভূতি নেই, আপনারা চান যে এটা কন্টিনিউ করুক। এটা দুর্ভাগ্যজনক, এটা হতে দেয়া যাবে না। আমি সরকারের প্রতি আজকে এই জায়গা থেকে অনুরোধ করব, প্রতিদিনই বলতে থাকবো, এই আইন দয়া করে পার্লামেন্টে পাশ করবেন না। এইটা আবার পুনর্বিবেচনার জন্য পাঠান। এইটাকে আবার নতুন করে যেটা সত্যিকার অর্থে অপরাধকে রোধ করতে পারবে এমনভাবে এই আইনটা আবার করা উচিত। অবশ্যই পার্লামেন্টের সদস্যদের প্রতি আমাদের আবেদন থাকবে, ওপেন আহ্বান থাকছে, আপনারা এই প্রস্তাবিত আইনের পক্ষে ভোট দিয়েন না, এটা পাশ করানো উচিত হবে না। যদি আপনারা এটা পাশ করানোর মধ্যে থাকেন, ইতিহাসে আপনাদের নামটা লেখা থাকবে আপনারা এরকম একটা কালো আইন করে গুমের বৈধতা দিয়েছিলেন। গুমের ভয়াবহতা নিয়ে নিউজটা কোথায়? এই যে জিয়াউল হাসানকে নিয়ে এত কথা বলছি, যে ভয়াবহ এপিসোডগুলো রয়েছে, কই আসছে না তো টেলিভিশনে। আমি তো পত্রপত্রিকাও দেখছি না, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দুই একটা ছাড়া। প্রায় প্রতিদিন, প্রতি সপ্তাহে ঢাকার থেকে বন্দীদেরকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বরগুনাতে নেওয়া হচ্ছে, চটদুয়ানিতে নেওয়া হচ্ছে। এই কথাটা আমি বারবার বলি। কেন বারবার বলি? আওয়ামী পেজগুলো থেকে আওয়ামী প্রোপাগান্ডা মেশিনগুলো বারবার বলতে থাকে তাজুলের আর নাবিলার বানানো কল্পকাহিনী। ভিকটিম চোখের সামনে আছে, সব নাকি আমরা কল্পকাহিনী বানাই। আয়নাঘর নাকি আমরা বানাইছি। আয়নাঘর আবিষ্কার হয়ে গেছে 5ই আগস্টের কয়েক মাসের মধ্যে। ভিজিটে সেই দিন বিচারকরা গিয়েছেন, কারণ এটা বিচারের শেষ পর্যায়ে
প্লেস অফ অকারেন্স ভিজিটে বিচারপতিরা যেতে পারেন। এখন তারা বলছে যে এই 2 বছর ধরে এটা বানাইছো তোমরা, তো এটা যে সাথে সাথে 2 মাসের মাথায় বের হয়েছে এইটার কথা তারা বলবেন, এবং আমাদের সাংবাদিকরাই মোটামুটি এই বিষয় নিয়ে কোনো কথা বলছেন না। ফলে ওদের ন্যারেটিভগুলো তারা বলার চেষ্টা করে আয়না ঘর নাকি আমরা বানিয়েছি। চরদুয়ানিতে যেটা হয়েছে যে 8 জন 10 জন করে ভিকটিমকে নিয়ে যাওয়া হচ্ছে মাইক্রোবাসে করে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে। ওইখানকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকাল যে ইউনিট আছে র্যাব 8, তাদেরকে বলা হয়েছে তো আমাদের এতজন লোক আসবে, তোমরা খাবার রাখবে এবং এতজন ভিকটিম থাকবে, কি কি জিনিস বাজার করতে হবে সাক্ষীরা এসে কোর্টে বলছে। এতদিন তো তদন্ত পর্যায়ে ছিল, এখন তো কোর্টে এসে বলে ফেলেছে। বলা হতো এতগুলো বস্তা লাগবে, সিমেন্টের বস্তা, এত ফিট রশি লাগবে, হ্যাঁ, তারপরে ট্রলার কয়টা লাগবে সেগুলো বলা হতো। মানে হচ্ছে এই রশি এবং সিমেন্ট কিসের জন্য লাগবে এখন আন্দাজ করেন আপনারা। যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কম্পাউন্ডে মাইক্রোবাস থামতো, বন্দীদেরকে কখনো গাড়ি থেকে নামানো হতো না, তাদের বাথরুম করার দরকার হোক হোয়াটএভার সব গাড়ির মধ্যে থাকবে। অফিসাররা নামতো, কারো বাথরুমে যাওয়ার দরকার হলে যেত, ওখান থেকে সরঞ্জামাদি তুলে চরদুয়ানি ঘাটে যেখানে ট্রলার ভেড়ে জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে এনে ওই ঘাটে এসে থামে, মাছ নামায়, বরফ কল আছে সেখানে রাখে, তারপরে বাজারজাতকরণ হয়। যেদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভিযানে যাবে বা জিয়াউল হাসানের বাহিনী যাবে, সেদিন বাজারে এসে র্যাবের পক্ষ থেকে বলে দেওয়া হতো যে রাত 9টার পরে আজকে বাজার বন্ধ। রাত 9টার মধ্যে লাইট অফ করে সমস্ত দোকানপাট বন্ধ করে সবাইকে চলে যেতে হবে। র্যাবের গাড়ি এসে থামবে, 2টা 3টা মাইক্রোবাস যে কটা লাগে নামলো, ভিকটিমদেরকে একটার পর একটা ট্রলারে তোলা হলো। ট্রলারে তোলার পরে চরদুয়ানির খাল বেয়ে বলেশ্বর নদীতে গিয়ে পড়লো। বলেশ্বর নদীর থেকে সমুদ্রের মোহনার দিকে যেত, সেইখানে জোয়ার ভাটার হিসাব তাদের কাছে থাকতো যে কত দূর থেকে ভাটা শুরু হবে, সেইখানে নিয়ে ভিকটিমদেরকে খোলের থেকে বের করতো, বের করে পাটাতনের কাছে নিয়ে এসে চোখে মুখে জম টুপি যেটা পরানো থাকতো সেটা খুলতো, মাথায় গুলি করতো, মরে যেত। কমান্ডো নাইফ দিয়ে পেট চিরে দিয়ে সিমেন্টের বস্তা রেডি থাকতো, পরিয়ে দিয়ে ফেলে দিত, যাতে লাশটা আর উজানে ভেসে না আসে। এমন জায়গায় ফেলা হতো যে ভাটার টানে একটা সমুদ্রে চলে যায়। মাথায় গুলি করার সময় মগজ এবং রক্ত ছিটে হাতে লাগতো, সেজন্য বালিশ দিত মাঝখানে, এখানে বালিশ দিয়ে গুলি করতো যে রক্তটা বালিশে পড়তো। সাক্ষী এসে বলেছে যে আমরা বালিশ প্রতিদিন ধুতাম, কারণ এত বেশি মগজ রক্ত লাগতো, আবার শুকাতে হতো, কারণ আবার অপারেশনের সময় আরেকটা বালিশ চাবে। এই স্টোরি কেন প্রতিদিন পত্রিকা আসছে না? প্রত্যেক 5 থেকে 600 মানুষকে এভাবে হত্যা করা হয়েছে ওই জায়গায়। আপনারা স্টোরি করেন না কেন? ভুলে যান কেন? এরপরে গুমের এই অপরাধীদেরকে বাঁচানোর জন্য আইন কেন? কয়জন অফিসার এই অপরাধের সাথে জড়িত? গোটা বাহিনী তো এর সাথে জড়িত না। হাসিনা এই মানুষগুলোকে দানবে পরিণত করেছিল তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। এই সরকার তো সেই সরকার না, এই সরকার তো জনগণের সরকার, এই ভিকটিমদের সরকার। তাহলে এইরকম একটা দানবীয় আইন কেন রাখতে হবে যে অপরাধ করে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, সেই জন্য আইনটা করা হবে? এটাই সরকারের কাজ তো না, এটা প্রত্যাশিতই না। এবং প্রোটেকশন দিলে আপনারা যে দিন শেষে বাঁচতে পারবেন না সেটা নাবিলা দেখিয়েছেন, যে 20 বছর পরে হোক 10 বছর পরে হোক আপনাকে বের করে আনা যাবে। তো অপরাধের চিহ্ন তো থাকে। জিয়াউল হাসান বলতো যে আমি যা করেছি জীবনে কেউ কোনোদিন খুঁজে পাবে না। একেবারে পাই পাই করে তো বের করে নিয়ে এসছি আমরা, কোথায় গুলি করেছে, কিভাবে গুলি করেছে, গুলি করার সময় হাতে রক্ত আর মগজ লাগলে কি বলতো সবই তো আমরা জানি। সুতরাং অপরাধ তো লুকানো যায় না। এই ধরনের কালো আইন করার মানে কি? আমি সরকারকে অনুরোধ করছি, 6 মাস গিয়েছে, আপনারা বলছেন অনেক সময় না, আসলে এটা অনেক সময়। কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 1.5 বছর পেয়েছিল, তারা অনেক কাজ করেছিল। আপনি যদি সদিচ্ছা থাকে, মর্নিং শোজ দ্য ডে, আপনি এই জাতীয় কালো আইনের চিন্তা থেকে দূরে চলে আসেন। গোটা বাংলাদেশ আপনাদের পিছনে থাকবে। আমরা বলবো যার ইলেকশন দরকার নেই, আপনারাই থাকেন, ভালো কাজ করেন না, অসুবিধা কি? কিন্তু এইরকম কালো আইন করে যে দুঃস্বপ্নের মধ্য দিয়ে গোটা জাতি গিয়েছে বারবার, সেই দুঃস্বপ্নের দিকে আবার যাব? এটার জন্য আপনাকে আমরা আনছি। আপনার শক্তির উৎসটা কোথায় সরকারকে বলবো সেইটার দিকে তাকানোর জন্য। এই বাংলাদেশের জনগণ তো আপনাদের পক্ষে, 2/3 মেজরিটি দিয়েছি তো আমরা। তা আপনি জনগণের বিরুদ্ধে আইন করতে হবে কেন? কয়েকটা বাহিনীর সদস্যকে বাঁচানোর জন্য। যদি অপরাধ করে অবশ্যই তার বিচারের মুখোমুখি হতে হবে। আর যদি গুড গভর্নেন্সের জন্য বাহিনী কাজ করে তাদেরকে তো আমরা স্যালুট করব। সেনাবাহিনীকে কাঁধে নিয়ে আমরা নাচি নেই 5ই আগস্টে, কারণ ভালোবেসেছি তো, তারা আমাদের পক্ষে দাঁড়িয়েছে। যে মানুষগুলো আমাদের পক্ষে, জনগণের পক্ষে কাজ করবে তাদেরকে আমরা মাথায় তুলে নাচবো। কিন্তু যে আমাকে মাথায় গুলি করে বুড়িগঙ্গায় সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দিবে তার বিচার তো হতে হবে। এই জায়গায় তো কোনো আপোষ করার কোনো সুযোগ নেই। মাসরুর ভাই বলছিলেন যে আদালত, ধরেন আরমানের যখন গুম হয়ে গেল, আমরা হেভিয়াস কর্পাস নিয়ে গেলে কী লাভ হতো? সিনহা পর্যন্ত চিফ জাস্টিস তখন ওপেন কোর্টে বলল
যে তাকে তো ল অ্যান্ড অর্ডার মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে, আসবে, এটা মামলা করার দরকার নেই। হাইকোর্টে প্রথম গুমের ঘটনায় আমি রিট পিটিশন নিয়ে আমি নিজে গিয়েছিলাম। ওয়ালিউল্লাহ এবং মুকাদ্দাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র শিবিরের নেতা, তাদেরকে আমিনবাজার থেকে তুলে নেওয়া হয়, আজ পর্যন্ত তারা ফেরত আসেনি। থার্ড রিট করেছিলাম গোলাম মর্তুজার জন্য, লাকিলি সে ফেরত এসছে। এখন এই রিট করার পরে প্রথমে রুল ইস্যু হলো, তারপরে চূড়ান্ত শুনানির সময়ে সরকার এসে বলল হেভিয়াস কর্পাসের ক্ষেত্রে যদি আপনি স্বীকার করেন যে আপনি তুলে নিয়েছেন, তাহলে বেআইনিভাবে আটক হয়েছে কিনা সেটার জন্য হাইকোর্ট দেখতে পারে। হাইকোর্ট হেভিয়াস কর্পাসে কোনো সাক্ষী প্রমাণ নিতে পারে না। তাহলে হাইকোর্ট বলল যে গভর্নমেন্ট বলছে আমি তুলে নেই, তো আপনার আমাদের কিছু করেন, মামলা জাজমেন্ট দিয়ে খারিজ করে দিল যে যেহেতু সরকার আর স্বীকার করছে না, সুতরাং আমাদের এখানে নির্ধারণ করার সুযোগ নেই, তাই তিনি বৈধভাবে আটক আছেন না অবৈধভাবে আছেন। তো ওয়ালিউল্লাহ মুকাদ্দাস গেল। গোলাম মর্তুজার ক্ষেত্রে যেটা হলো, গোলাম মর্তুজার জন্য আমি রিট করলাম, রিট শুনানির জন্য আসলো জাস্টিস আব্দুল ওয়াহাব মিয়ার বেঞ্চ। যেদিন চূড়ান্ত শুনানি হলো আমি স্টেটমেন্ট দিলাম, অ্যাপ্লিকেশন দিয়ে বললাম গোলাম মর্তুজা টিএফআই সেলের দোতলায় এত নম্বর রুমের মধ্যে আছে। স্পেসিফিক অ্যাপ্লিকেশন দেওয়ার পরে ওই রাতে আরবানের বাবা শহীদ মীর কাশেম আলী, ওনার কাছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে ফোন করা হলো যে তাজুল সাহেবকে বলেন এই রিটটা প্রত্যাহার করুক, আমরা গোলাম মর্তুজাকে ছেড়ে দিব, নইলে কিন্তু মেরে ফেলবো। মীর কাশেম আলী সাহেব আমার কাছে ফোন করলেন, খবর নিলেন, বলল যে এই খবর পাঠিয়েছে, কী করবা তুমি? ভোরবেলা 8টার সময় আমি কোর্টে গেলাম, জাস্টিস ওয়াহাব মিয়ার চেম্বারে ঢুকলাম, যে বললাম স্যার এই ঘটনা, আমি তো আজকে শুনানির জন্য আছে, ওরা বলছে মামলা প্রত্যাহার করো, নইলে কিন্তু মেরে ফেলবো। তখন বললো আগে জীবনে বাঁচো, তুমি প্রত্যাহার করো মামলা। তা আমি বললাম যে আপনাকে জানাই রাখলাম যে কী পরিস্থিতিতে আমি এটা প্রত্যাহার করছি। প্রত্যাহার করলাম, ওই দিন প্রত্যাহার করলাম। ওই পরবর্তী রাত্রে তাকে রাজশাহীতে রেল স্টেশনের পাশে নিয়ে গিয়ে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইলো। বলল এই লোকটা রাজশাহী রেল স্টেশনের পাশে 44 দিন আত্মগোপনে থাকার পরে এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল, তাকে গ্রেপ্তার করার পরে তার কাছে 2টা অস্ত্র পাওয়া যায়, দিয়ে চালান দিল। এই মামলা জামিনের জন্য আসলো। আমি তখন আদালতে বললাম হাইকোর্টে যে এই লোকটা 44 দিন আত্মগোপনে ছিল, পুলিশ এটা কীভাবে বাইর করলো, কবে থেকে 44 দিন গণনা হলো? মানে এই 44 দিন সে র্যাবের কাছে বন্দি ছিল, তারা মনের ভুলে 44 দিন লিখে ফেলছে। তো যাই হোক, বেল দিয়ে দিল। এখন দেখেন যে আইনের প্রোটেকশনের কথা বলছেন, আদালতের জায়গা কিন্তু হাত বাঁধা থাকে, আদালত কত দূর যেতে পারবে। এখন তদন্ত করে যদি রিপোর্ট না আসে, আদালত কি করতে পারবে? এই জায়গায় আদালতের ক্ষমতাগুলো লিমিটেড থাকছে। আমি আর লম্বা কথা বলবো না। ন্যায় বিচারের মূল কথা হচ্ছে নো ম্যান শ্যাল বি এ জাজ অফ হিজ ওন কজ। আপনি বাহিনীগুলো যেখানে অপরাধী, তারা তাদের বিচারক হয়ে যাচ্ছে, তারা তদন্ত করছে তার নিজের কেসের ক্ষেত্রে। এটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী, এটা করা যাবে না। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, যারা আজকে ক্ষমতায় আছেন, পার্লামেন্টে আছেন, সবাইকে অনুরোধ করব, এক মহা দুর্বিপাকের মধ্য দিয়ে আমরা এসেছি। ইতিহাসের সবচেয়ে খারাপ শিক্ষা হচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিখে না, কিন্তু শিখতে তো দোষ নাই। আপনারা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে এসছেন, বাংলাদেশের মানুষ আপনাদের পক্ষে আছে, আমরা ভবিষ্যতেও আপনাদের পক্ষে থাকবো। দরকার হয় এফিডেভিট চান, আমরা দিব, ভোট ভবিষ্যতেও আপনাকে দিব। কারণ এই জাতীয় আইন আর করেন না, এই আইনগুলো করেন না। এই শর্তে আমরা এফিডেভিট করে বলবো যতদিন ইলেকশন হবে আপনারাই ভোট দিব, তবু এই আইনটা করবেন না প্লিজ। আমরা আমাদের তরুণদের রক্তে একটা নতুন সূর্যোদয় ঘটাতে পেরেছি, এই সূর্য আমরা অস্তমিত হতে দেব না। এই সূর্যকে আমরা মধ্য গগনে নিতে চাই। আমরা রক্ত দিতে শিখে গেছি, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা আমাদের তরুণদের রক্তের শপথ নিয়ে এই বাংলাদেশকে নতুন করে গড়তে চাই। বাংলাদেশ আবার গুমের ভয়াবহতায় অন্ধকারে ফিরে যাবে, আবার মানুষ নাই হতে থাকবে, মিরাজ শেখের মতো ঘটনা আবারও ঘটবে। এই দৃশ্য আমরা বরদাস্ত করব না। বিনিময়ে যদি আপনারা এটার থেকে বন্ধ রাখেন, আমি বলেছি আপনাদের পিছনে আমরা আজীবন থাকবো। সবাইকে ধন্যবাদ।